এসো আমরা কিছু নতুন শিখি। আজকে আমি হিস্ট্রির ক্লাস নিয়েছি। তোমরা জানো কি ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার্সের ক্লাসের আমাদের সিরিজ চলছে। তো এই প্রিভিয়াস ইয়ার্সের ক্লাস সাবজেক্ট অনুযায়ী সিরিজ ক্লাস চলছে। তো এই ক্লাসগুলো করে লাভ কি তোমাদের? প্রথমত লাভ, তোমরা যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো রিপিট হয় সেখানে হুবহু কমন পাবা। দ্বিতীয়ত প্যাটার্ন বুঝে যাবে কি ধরনের প্রশ্ন হয়। যখন প্যাটার্ন বুঝে যাবো তোমার কনফিডেন্স বাড়বে, ঠিক না? তো এগুলো লাভ রয়েছে প্রিভিয়াস ইয়ার্সের ক্লাস করে। তো আজকে হিস্ট্রি ক্লাসের তৃতীয় ক্লাস রয়েছে। আগে দুটো অলরেডি আলোচনা করানো কমপ্লিট হয়েছিল। সেগুলো যদি না দেখে থাকো তো প্লে লিস্টে যেয়ে দেখতে পারো। তো চলো আজকে দেখি। তার আগে বলি ম্যাথ ক্লাস ম্যাক্সিমাম কভার হয়ে গেছে, কিছু পার্ট বাকি রয়েছে। সেটা যদি দেখতে তো প্লে লিস্টে রয়েছে, এবং তার পিডিএফ পেতে চাও তো টেলিগ্রামে পেয়ে যাবে। এবং আজকের যদি ক্লাসের পিডিএফ পেতে চাও তো অনেকজন পিডিএফ এর নিয়ে কমেন্ট করছো। তো আমি তোমাদেরকে একটাই কথা বলছি, পুরোপুরি পিডিএফ ফ্রি থাকবে। যখনই হিস্ট্রি পুরো কমপ্লিট হবে তখন আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, ঠিক না? টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারো। বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার আমি প্রোভাইড করছি এখন পার ডে, ঠিক? বিভিন্ন রকম খবরও প্রোভাইড করে দিচ্ছি। ফেসবুক পেজেও বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকে। তো জয়েন্ট হতে পারো। চলো আজকের ক্লাস স্টার্ট করি। ২১ নম্বর দেখো, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত? ২০০৫-এও জিজ্ঞেস করা হয়েছিল, ২০০৮-এও জিজ্ঞেস করেছে, ২০০৬-এও জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক? চতুর্থ বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল কনিষ্কের সময়। কার সময় হয়েছিল? কনিষ্কের সময়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কার সময় হয়েছিল? দেখো প্রথমটার যদি কথা বলি আচার্যশত্রুর সময় হয়েছিল রাজগিরে। এটা ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, ঠিক? আর দ্বিতীয়টা যদি বলি কালা অশোকের সময় বৈশালীতে হয়েছিল কত? ৩৮৩ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল অশোকের সময় পাটলিপুত্রতে হয়েছিল ২০০ কত ২৫০ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কনিষ্কের সময় হয়েছিল। কার সময় হয়েছিল? কনিষ্কের সময় হয়েছিল। তো এটা 78 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। এটা ছিল মেন কন্ডিশন। এবং তারপরে বলি কনিষ্কর রাজত্ব কাল থেকে কোন কোন প্রশ্ন বারবার ডব্লিউপি তে জিজ্ঞেস করে, ডব্লিউপি এবং কিপিতে জিজ্ঞেস করে। তো সব থেকে মাথায় রাখবা গান্ধার। গান্ধার শিল্প এক অমর সৃষ্টি ছিল তাদের সময়ে, ঠিক না? তো এটা মনে রাখবা, এখান থেকে জিজ্ঞেস করে, বারবার করে জিজ্ঞেস করা। যদি আমি অশোকের কথা বলি, অশোক যখনই আসবো অশোকের ডিটেলস বলবো। আজাতশত্রু যখন আসবো আচ্ছা আজাতশত্রু সম্বন্ধে বলে দিচ্ছি। একটি বিম্বিসারের ছেলের নাম ছিল আজাতশত্রু। বিম্বি বিম্বিসারের ছেলের নাম ছিল আজাতশত্রু। আর বিম্বিসার হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, ঠিক না? এর আচ্ছা এখানে থাকতে দিচ্ছি। এর উপাধি যেটা ধারণ করেছিল, কুনিক ধারণ করেছিল। কনিক কনিক উপাধি ধারণ করেছিল। এবং বিম্বিসারের ছেলে ছিল। বিম্বিসার কোন বংশের প্রতিষ্ঠাতা করেছিল? হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠা করেছিল। মহাপদম নন্দ যেটা ছিল, এটা নন্দ বংশের প্রতিষ্ঠাতা করেছিল। কার প্রতিষ্ঠা করেছিল? নন্দ বংশের প্রতিষ্ঠাতা করেছে, প্রতিষ্ঠিত করেছে, প্রতিষ্ঠিত করেছিল, ঠিক? আর মহাপদম নন্দের যে ছেলের নাম ছিল ধনানন্দ ছিল। ধনানন্দই তার একটাই ছিল। তারপরে আর মৌর্য বংশ চলে আসে, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক? অশোকে যে যখন আসবে তো অশোক সম্বন্ধে বলবো। তো দেখো এখানে বলছে ব্যবহার সমতা এবং দণ্ড সমতা এই বিধি দুটির পরিবর্তন করেন। ব্যবহার সমতা এবং দণ্ড সমতা এই বিধি দুটি কে এই বিধি দুটির পরিবর্তন কে করেছে? বিন্দুসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, না সম্রাট অশোক? তো মাথায় রাখবা, এটা পরিবর্তন করেছিল এই দুটো, ব্যবহার সমতা এবং দণ্ড সমতা সম্রাট অশোক করেছিল। এবার অশোক সম্বন্ধে আমরা কিন্তু জানবো। অশোক সম্বন্ধে অনেক কিছু জানার আছে। আর অশোক সম্বন্ধে প্রশ্ন অনেক জিজ্ঞেস করা হয় ডাব্লিউপি তে, ঠিক না? তো আমি এখানে লিখে দিচ্ছি অশোক। দেখো অশোক যদি বলা হয় তো অশোকের মোট শিলালেখ শিলালেখ কটা ছিল? ৩৩টা ছিল। এদের মধ্যে মুখ্য বা যদি বলা হয় প্রধান শিলালেখের যদি আমি কথা বলি তো প্রধান ছিল ১৪টা। স্তম্ভলেখের যদি কথা বলি, স্তম্ভলেখের কথা বলি 67, এতটি স্তম্ভলেখ ছিল। এবং এই যে
শিলালেখগুলো ছিল এতে তার নাম কি ছিল? আর এই কোন ভাষাতে? ব্রাহ্মণী ভাষাতে। আচ্ছা আমি একটু দেখাচ্ছি। দেখো, অশোকের শিলালিপিতে ব্রাহ্মণ লিপি লেখা ছিল। আর এই লিপিটা পড়ার জন্য পাঠ উদ্ধার করেন কে করেছিল? জিমস প্রিন্স। কত? 1837 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। দেখো সমস্ত লাইন আমি এখানে লিখলে পুরো বোর্ডটাই ভরে যাবে। তো আমি কিছু লিখে দিচ্ছি আর কিছু এখানে দিয়ে দিচ্ছি। এগুলো কিছু রিমুভ হবে না, যখন পিডিএফ পাবো সমস্ত কিছু থাকবে, ঠিক? এবং এই যে শিলালিপিগুলো ছিল, এই শিলালিপিগুলোতে তার নাম কি ছিল? দেব নাম প্রিয় এবং প্রিয়দর্শী ছিল। ঠিক? সেই জন্য কেউ বুঝতেই পারতো না এটা কার শিলালেখ ছিল। অনেক দিন পর যখন তার ওই ব্রহ্ম লিপিটা পাঠ উদ্ধার হয় জিমস প্রিন্স 1837 খ্রিস্টাব্দে, তখন বুঝতে পারে এটা অশোকের শিলালেখ ছিল। ক্লিয়ার? এবার তারপরে আসি। এখানে দেখো অশোক কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেছিল? রাজ্য করেছিল। সেটা খুবই ইম্পর্টেন্ট। তো মাথায় রাখবা একটা জিনিস, 273 থেকে 232 পর্যন্ত কি করেছিল? রাজত্ব করেছিল। অশোক করেছিল। অশোক কার ছেলে ছিল? তো মাথায় রাখবা বিম্বিসারের ছেলে ছিল অশোক। আর বিম্বিসার কার ছিল? ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিল বিম্বিসার। ক্লিয়ার? তো এখানে সব থেকে বড় চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিল বিন্দুসার। বিম্বিসার আর বিন্দুসারের মধ্যে পার্থক্য আছে। হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা যেটা ছিল তার নাম ছিল বিম্বিসার, যেটা একটু আগে দেখলাম। আর এটা ছিল এটা এটা আছে বিন্দুসার, যেটা চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে। আর বিন্দুসারের ছেলের নাম হচ্ছে অশোক সম্রাট। ঠিক না? অশোক। ঠিক? তো চলো এইটুকু ছিল। আচ্ছা আরো দেখে নাও, এই যে স্তম্ভ লেখগুলো ছিল, সারনাথের স্তম্ভের শীর্ষে 4 ধরনের প্রাণী আছে। আর খুব ইম্পর্টেন্ট। এই 4 ধরনের প্রাণী মনে রাখবা কি কোন প্রাণী? হাতি, ঘোড়া, বৃষ ও সিংহ। ক্লিয়ার? আর এ পুরো সারা দেশে কোন ভাষা প্রচলিত করেছিল? পলি ভাষা সারা দেশে চালু করে দিয়েছিল। ক্লিয়ার? কিন্তু তার শিলালেখগুলো পাওয়া গেছিল দুটো ভাষায়, ব্রহ্মলিপি এবং বৃষ্টলিপি থেকে। ঠিক আছে? চলো দেখো আমাদের কি বলতে চাইছে। 23 সমুদ্রগুপ্ত কে ভারতে নেপোলিয়ন বলেছিলেন? ঐতিহাসিক কে বলেছিলেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন? তো মাথায় রাখবা ভেনিস স্মিথ বলেছিলেন। কে বলেছিলেন? ভেনিস স্মিথ। ভেনিস স্মিথ ভারতকে কি নামে বলতো? তো দেখে নাও কয়েকটা খুবই ইম্পর্টেন্ট লাইনগুলো। ভারতকে ভেনিস স্মিথ বলতো বিশ্বের সারাংশ। ঠিক? আর কি বলতো? নিতান্তের জাদুঘর। নিতান্তের। এই দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট। কে আখ্যা দিয়েছিল ভারতকে বিশ্বের সারাংশ এবং নিতান্তের জাদুঘর? ভেনিস স্মিথ। এবং সমুদ্রগুপ্তকে বলেছিলেন ভারতের নেপোলিয়ন। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। আচ্ছা দেখো আরো আমরা সমুদ্রগুপ্ত সম্বন্ধে আরো জেনে নিই। তো এখানে দেখো, আর দেখে নাও এখানে সমুদ্রগুপ্ত সম্বন্ধে। তো সমুদ্রগুপ্তর সভাকবি কে ছিলেন? হরিশ সেন ছিলেন। কে ছিলেন? হরিশ সেন ছিলেন। ঠিক না? তার রচিত এলাহাবাদ পরিস্থিতি থেকে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহানি পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট এটাও। এলাহাবাদ পরিস্থিতি থেকে সমুদ্রগুপ্তের কে সভাকবি ছিল এবং এলাহাবাদ থেকে পাওয়া যায় দিগ্বিজয়ের কাহিনী। এটা খুবই ইম্পর্টেন্ট এটা। এবং কে ছিলেন সভাকবি? ক্লিয়ার? আমি গোল করে দিই। সমুদ্রগুপ্তের মুদ্রা, অশ্রু এবং বীণা কি বলছে? বীণা বাদনরত মূর্তির অঙ্কন ছিল। এই যে এইগুলো ছিল, মুদ্রাগুলো ছিল, তাতে কি ছিল? অসুর এবং বীণা, যে বীণা বাজাচ্ছে, বীণা বাজানোর একটা মূর্তি থাকতো তার এই মুদ্রাগুলোতে। ক্লিয়ার? চলো নেক্সট। সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন শিখ গুরু। সাচ্চা বাদশাহী উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? এই উপাধিটা গ্রহণ করেছিলেন। তো মাথায় রাখবে একটা জিনিস, এই উপাধিটা গ্রহণ করেছিলেন শিখ গুরু হরগোবিন্দ। কে গ্রহণ করেছিল? গুরু হরগোবিন্দ। আমাদের সি নম্বর এখানে রাইট। সি নম্বর। এই গুরু হরগোবিন্দ কত নম্বর গুরু ছিলেন? তো মাথায় রাখবা ষষ্ঠ গুরু ছিল। কত গুরু ছিল? ষষ্ঠ। মানে 6 নম্বর গুরু ছিল। ষষ্ঠ শিখ গুরু। শিখ। ঠিক? ষষ্ঠ শিখ গুরু ছিল। এবং যদি বলি প্রথম শিখ গুরু কে ছিল? তো গুরু নানক ছিল ফার্স্ট
ঠিক না? ফার্স্ট শিখ গুরু ছিল। এবং দশম গুরু কে ছিল? খুব ইম্পর্টেন্ট। দশম গুরু থেকে একটা প্রশ্ন বারবার জিজ্ঞেস করা হয়, আমি কোড লাইনও নিয়েছি এখানে সেই জন্য। দশম গুরু ছিল আমাদের গুরু গোবিন্দ সিং ছিল। ক্লিয়ার? তো তার সম্বন্ধে আমরা আরো জানবো। দেখো, ৬ নম্বর গুরু ছিল কে? উম গুরু হরগোবিন্দ। আমি কোড নিয়েছিলাম তবুও আমি লিখে দিলাম ওটা। দেখো এখান থেকে একটা জিনিস খালসা কথাটা খুবই ইম্পর্টেন্ট, বারবার করে জিজ্ঞেস করা হয়, মাথায় রাখবা। কে এটা দশম এবং শেষ গুরু। দশম গুরুটাই ছিল শেষ গুরু। ক্লিয়ার? শিখ গুরু গুরু গোবিন্দ সিং ছিল দশম ও শেষ গুরু। তিনি খালসা প্রথা শুরু করেন। খুবই 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 ইম্পর্টেন্ট এই যে খালসাটা। বারবার করে এখান থেকে জিজ্ঞেস করা হয়, খালসা প্রথা কে পরিবর্তন করেছিল? ঠিক না? তো গুরু গোবিন্দ সিং করেছিল। ঠিক? তো চলো নেক্সট দেখি আরো। আচ্ছা, এখানে কিছু ছুটলো কি? না, ছুটেনি। আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস, ষষ্ঠম গুরু। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি। পঞ্চম ও ষষ্ঠম শিখ গুরুকে হত্যা করেছিল। কে হত্যা করেছিল? তো মাথায় রাখবা, জাহাঙ্গীর। জাহাঙ্গীর হত্যা করেছিল। কে করেছিল? জাহাঙ্গীর করেছিল। চলো নেক্সট। ২৫ নম্বর দেখো আমাদের কি বলতে চাইছে। বাংলার কলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশীয় রাজা। সেন বংশীয় কে কলিন্য প্রথা চালু করেছিলেন? তো মাথায় রাখবা, বল্লভ সেন চালু করেছিলেন। তা বল্লভ সেনের ছেলে ছিল লক্ষণ সেন, বিক্রম সেন এবং বিজয় সেন। বল্লভ সেনের ছেলের নাম কি ছিল? লক্ষণ সেন ছিল। তো এর সম্বন্ধে আরো দুটো, একটা অদ্ভুত সাগর, একটা দান সাগর, বারবার করে জিজ্ঞেস করা হয়। কার সম্বন্ধে জিজ্ঞেস করা হয়? বল্লভ সেনের সম্বন্ধে। কলিন্য প্রথা চালু করেছিলেন বল্লভ সেন, এবং বল্লভ সেনের অদ্ভুত সাগর এবং দান সাগর বই দুটি রচনা করেন। কোন বই দুটি রচনা করেন? অদ্ভুত সাগর এবং দান সাগর। মাথায় রাখবা, এই দুটো বই খুব খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। কবি জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। মাথায় রাখবা, তার ছেলের সভাকবি ছিলেন কবি জয়দেব। চলো নেক্সট দেখি। চলো দেখো আমাদের কি বলছে ২৬ নম্বর। ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? মহাত্মা গান্ধী বলেছিলেন। কে বলেছিলেন? মহাত্মা গান্ধী বলেছিলেন ইচ ওয়ান টিচ অন। এবার দেখো মহাত্মা গান্ধীর কয়েকটা আত্ম আচ্ছা, মহাত্মা গান্ধীর আত্মজীবন। মহাত্মা গান্ধীর যদি যুদ্ধের এই কথা বলি কি, কোন কোন ইয়ে করেছিল, আন্দোলন করেছিল, তো অনেকগুলো আন্দোলন করেছিল, ওটা পরবর্তীতে আমি কোনোটাতে বলবো, ঠিক না? তো এখানে দেখো মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি ছিল? মাই এক্সপিরিয়েন্স, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা তার আত্মজীবনী ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার করে জিজ্ঞেস করা হয়, সেই জন্য আমি এটাকে ক্লিয়ারিটি করে ভাবে লিখলাম। চলো দেখো আরো, গান্ধীজি আরো কি বলেছিল? ডু আর ডাইট কত সালে বলেছিল? ১৯৪২ সালে এই উক্তিটা দিয়েছিল। কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই কথাটা এর সাথে। দেখো ২৭ নম্বর আমাদের কি বলতে চাইছে। ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীন যুদ্ধ বলে আখ্যায়িত করেছে। ১৮৫৭ খ্রিস্টাব্দে যুদ্ধ যে মহাবিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহ, তাকে ভারতের প্রথম স্বাধীন যুদ্ধ বলে আখ্যায়িত করেছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মাথায় রাখবা কে করেছিল? এখানে মাথায় রাখবা ডি নম্বর অপশন, ভিভি সাভারকর করেছিল। ডি নম্বর। ক্লিয়ার? চলো নেক্সট দেখি আমরা। আচ্ছা দেখো, ভিভি সাভারকরের একটা বইয়ের নাম কি ছিল? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ১৮৫৭। ক্লিয়ার? তো এই বইটাও লিখেছিলেন ভিভি সাভারকর। চলো ২৮ নম্বরটা দেখো আমাদের কি বলছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তো ভারতের প্রথম মহিলা সভাপতি কে ছিল? স্বরাজ নাইডু ছিল, অ্যানি বেসেন্ট ছিল, না রাজকুমারী অমৃতা কৌর ছিল? তো মাথায় রাখবা, স্বরাজ নাইডু ছিল ভারতের প্রথম মহিলা। স্বরাজ নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা সভাপতি। এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন ইনক্লুড হয়ে যায়, আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি। ইংরেজ মহিলা প্রথম কে হয়েছিল? তো মাথায় রাখবা, জর্জ ইল ছিল।
আর একটা বিদেশি মহিলার যদি কথা বলি, বিদেশি বিদেশি মহিলা কে ছিল? প্রথম সভাপতির কথা বলছি এগুলো, কিন্তু প্রথম সভাপতির কথা বলছি এগুলো, প্রথম সভাপতির এগুলো, ঠিক না? বিদেশি প্রথম মহিলা সভাপতি কে হয়েছিল? তো মাথায় রাখবা, এনি বেসেন্ট। আচ্ছা, এখানে দেওয়া ছিল এনি বেসেন্টের নাম, আমি খেয়াল করলাম না কি অ্যানিমেশন দেওয়া আছে কি নাই, তো আমি মনে হয় লিখে দিচ্ছি, ঠিক না? অ্যানিমেশন, এই মহিলাগুলো প্রথম, ইংরেজের প্রথম মহিলা সভাপতি হচ্ছে জর্জ ইল, এবং বিদেশি মহিলা সভাপতি হয়েছিল এনি বেসেন্ট। এই দেওয়া দেওয়া রয়েছে এখানে, ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। আচ্ছা, এখানে পুরো আমি ডিটেলস নিয়েছিলাম, ঠিক না? প্রথম সভাপতি হয়েছিল উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। যদি মুসলিমের যদি কথা বলো, প্রথম মুসলিম তো বদরুদ্দিন হয়েছিল, ঠিক না? আর যদি এটা দেখতে চাও কি ইংরেজ, তো জর্জ ইল। দেখো এখানে সালগুলো উল্লেখ করে দিয়েছে, ঠিক? পুরো ক্লিয়ারিটি আছে, এটা পিডিএফ এর সাথে পেয়ে যাবো তোমরা, তো তোমাদের আরো ভালো হবে। চলো, ভক্ত আন্দোলনের সাথে যুক্ত ছিল, যুক্ত নন, ভক্ত, ভক্ত বলছি, ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন। কে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? রামানন্দন, কবির, শঙ্করাচার্য। তো মাথায় রাখবা, সি নম্বর, শঙ্করাচার্য যুক্ত ছিলেন না। সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? তো সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য একটাই ছিল, নগর পরিকল্পনা ছিল ওটা। নগর নগর পরিকল্পনা শিল্প। আর একটা বৈশিষ্ট্য ছিল, যেটা বারবার করে জিজ্ঞেস করা, এখানে যে সিন্ধু সভ্যতার যে ছিল নগর ভিত্তিক, তো জল নিকাশের ব্যবস্থাও ছিল, নিকাশি ব্যবস্থাটাও পাওয়া গেছিল এখানে। তো এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক? তো আজকে এখানে থাকুক, 10টা করে আমি কভার করাচ্ছি, ঠিক না? অল্প করে, কি তোমাদের দেখতে সুবিধা হবে সেই জন্য আমি এটা প্ল্যানিং এর উপর চলছে, কি 10টা করে আমি কভার করেছি। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ। চলো, পরবর্তী ভিডিওতে দেখা হবে।